সপ্তাহখানেকের ছুটি কাটিয়ে আমি মামাবাড়ি থেকে ফিরছিলাম। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি। আগামী পরশু আমার কলেজের পরীক্ষা শুরু, তাই আজকে আমাকে ফিরতেই হতো। আগামীকাল কিছু কাজ আছে, সেগুলোকে এগিয়ে রাখতে হবে। ও হ্যাঁ, বলে রাখি, আমি একজন কলেজের প্রফেসর। মামাতো বোনের বিয়েতে গিয়ে ফেসে গেলাম। জোর করে সবাই আমাকে আটকে দিল। অনেক বছর পর মামাবাড়িতে গিয়েছি, তাই কেউ ছাড়তেই চাইছিল না। সকলের এত ভালোবাসা আর আন্তরিকতা আমাকে আটকে দিল। কিন্তু কলেজের দিকটাও তো দেখতে হতো, তাই বাধ্য হয়ে আমাকে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ফিরতে হলো। আমি সাধারণত পুরুলিয়া জেলার বাসিন্দা, চাকরি সূত্রে কলকাতায় থাকি। আমার মামাবাড়িও পুরুলিয়াতে। ট্রেন বাস পাল্টে পাল্টে আসতে এই বর্ষার দিনে আমাকে বেশ বেগ পেতে হলো। উত্তর 24 পরগনার একটি বহুতল অ্যাপার্টমেন্টে আমি ভাড়া থাকি, একটা 2 কামরার ফ্ল্যাটে। হাউজিংয়ের সামনে এসে যখন ক্যাব থেকে নামলাম, তখন রাত 1:25। দারোয়ান গেট খুলে দিল। সারাদিনের জার্নিতে এতটাই ক্লান্ত ছিলাম যে দারোয়ানের সাথে কথা বলার ইচ্ছেটাও ছিল না। না হলে অন্য সময় 2-1টা কথা বলে আমি যাই। আর বেচারার কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছি দেখে সেও আমার সাথে কথা বলার আগ্রহ দেখালো না। এরপর সোজা চলে গেলাম 4 তলায়। প্রতিটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। আমি নিজের ফ্লোরে উঠে যখন নিজের ফ্ল্যাটের দরজার দিকে এগোবো, দেখলাম পাশের ফ্ল্যাটের কাকিমা তাদের ঘরের সামনে থেকে 5 তলায় যাওয়ার সিঁড়ির প্রথম ধাপে মাথা নিচু করে বসে আছে। এত রাতে ভদ্রমহিলাকে এভাবে আগে কখনো বসে থাকতে দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, কাকিমা, কি হয়েছে, আপনি এত রাতে এইভাবে এখানে বসে আছেন? উনি কোনো উত্তর দিল না। আমি আবারও জিজ্ঞেস করলাম, কোনো উত্তর আসলো না। ওই একই রকম মাথা নিচু করে বসে আছে। আমি ভাবলাম ঘরে হয়তো অশান্তি ঝামেলা হয়েছে, তাই এখানে এসে এইভাবে বসে আছে। থাক, কথা যখন বলতে চাইছে না, জোর করে লাভ নেই। আমি নিজের ফ্ল্যাটে ঢুকলাম, তবে মনের মধ্যে কেমন যেন খচখচ করছিল। আমি ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নিলাম। এত রাতে আর খাবার রান্না করার ইচ্ছে হলো না। 2টো বিস্কুট খেয়ে শুতে যাব। এমন সময় মনে হলো একবার দরজা খুলে দেখি এখনও উনি সেখানে আছে কিনা। দরজা খুলে দেখলাম তিনি সেখানে নেই। যাক, ঘরে গেছে তাহলে। আমি এবার নিশ্চিন্তে ঘরে এসে শুলাম। কাকিমা নিজের ছেলের সাথে থাকেন। ব্যাচেলার ছেলে, বাবা নেই, মাকে নিয়েই তার সংসার। তবে মাঝে মধ্যে তাদের ঝগড়া, মনোমালিন্য এসব হয়েই থাকে। কাকিমা আমাকে ছেলের মতোই স্নেহ করেন। এইখানে আসার পর ওনার সাথেই প্রথম আমার আলাপ হয়। আমার জন্য কতবার রান্না করে দিয়েছে। তাছাড়া তরকারি, ডিম ভাজা এগুলো তো আছেই, মাঝে মধ্যেই দিয়ে যেত। শুয়ে শুয়ে কাকিমার কথা ভাবছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। ঘড়ির কাঁটায় তখন রাত 2:45। এখন আবার কে? কাকিমা নয় তো? আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি কাকিমা দাঁড়িয়ে আছে। আমার হাতে একটা বাটি দিয়ে বলল, রাতে না খেয়ে শুতে নেই, এতে একটা ডিম টোস্ট আছে, খেয়ে নেবে। আমি কিছু বলার আগেই সে চলে গেল। আমি যে বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠেছিলাম, সেই বিরক্তিটা আর থাকলো না। সত্যি কাকিমা আমাকে মায়ের মতোই স্নেহ করে। পরদিন সকালবেলা তৈরি হয়ে কলেজে বেরোবো, এমন সময় কাকিমার ছেলে প্রদীপের সাথে দেখা। ওকে দেখে আমি তো চমকে গেলাম। ওর পরনে সাদা ধরা। সাধারণত মা বাবা মারা গেলে ছেলেরা যে ধরা গ্রহণ করে তেমন। আমি ওকে কিছু বলতে যাব, তার আগে প্রদীপ বলল, আরে সায়নদা, তুমি তো বাড়ি ছিলে না, তাই তোমাকে বলা হয়নি। মায়ের শ্রাদ্ধ আগামীকাল। পরশুদিন ছোটোখাটো করে মৎস্যমুখীর ব্যবস্থা করেছি, তুমি যেও। আমি প্রদীপকে বললাম, কি বলছিস এসব? আমি তো গতকাল। আমার কথাটা বলতে গিয়ে যেন মুখেই রয়ে গেল। সায়ন বলল, মা স্ট্রোক করেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ছেলেটা কথা বলতে পারলো না, ওর গলা ভারী হয়ে আসছে। আমি কিভাবে ওকে সান্ত্বনা দেব বুঝতে পারলাম না। এর মধ্যে ওর একজন আত্মীয় এসে ওকে ডেকে নিয়ে গেল। ও যাওয়ার আগে আমাকে বলল, আগামী পরশু যেও কিন্তু। আমি যেন এখনো বিশ্বাস করতে পারছি না। আমি যে মানুষটাকে গতকাল রাতে দেখলাম, সে মানুষটা আমাকে খাবার দিয়ে গেল, সে নাকি আজ 11 দিন আগে মারা গেছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার হাত পা কাঁপছে। আমি দরজা খুলে আবারও ঘরের ভেতরে ঢুকলাম। সোফায় এসে বসলাম। আমার ঘরের কিচেনটা ওপেন কিচেন। সোফায় বসে রান্নাঘরের দিকে চোখ গেল। কালকে যে বাটিতে করে আমাকে কাকিমা ডিম টোস্ট দিয়ে গেছিল, সেটা এখনো বেসিনের মধ্যে পড়ে আছে।